তার কথা গুরুত্ব দিয়ে বিচার আমার মনে হয় কেউ করে না, তার দলের লোকেরাও করে না। মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন সেটা বেআইনি কাজ। এমনভাবে কথা বলছেন দেখলে মনে হয় যে মাথায় কিছু গণ্ডগোল হয়ে গেছে। এখানে মমতা ব্যানার্জির অধীনে সব জায়গাতে দুর্নীতি হয়েছে। ভোটারদের উচিত এদেরকে খুব তাড়াতাড়ি বিদায় করা। যারা তদন্তকারী অফিসার আছেন তারা সকলে সৎ, এটা ভাবার কোনো কারণ নেই। রাজনৈতিক প্রভাব কোনো জায়গায় খাটে তাহলেও তদন্ত ঠিক মতো না হতে পারে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তো মুখ্যমন্ত্রী আমাদের কিনা বলে, উনি ডহরবাবুর বংশধরদের দেখা করতে বলেন। স্যার, ইতিপূর্বেই মুখ্যমন্ত্রী রাজ্যের WBCS অফিসারদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন আপনাদের অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে। প্রতিকূলতা মানে তিনি আসলে কি ইঙ্গিত করতে চাইছেন WBCS অফিসারদের? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি চান সরকারি কর্মচারীরা তার দলের হয়ে কাজ করুন। সেইটার জন্যে তিনি এরকমভাবে কথাবার্তা বলছেন। কিন্তু যে কোনো সরকারি কর্মচারী তারা কোনো দলের হয়ে কাজ করতে পারে না। এবং আমাদের যে সার্ভিস রুল আছে, যেমন আমি তো অল ইন্ডিয়া সার্ভিসে ছিলাম, অল ইন্ডিয়া সার্ভিস রুল আছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসদের যে সার্ভিস রুল আছে সেখানেও কন্ডাক্ট রুলসে পরিষ্কার বলা আছে যে সরকারি কর্মচারীরা কোনো একটা রাজনৈতিক দলের সুবিধার জন্য কোনো কাজ করতে পারে না। যদি কেউ করে তাহলে তার চাকরিতে থাকার কোনো অধিকার নাই। অতএব মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন সেটা বেআইনি কাজ। সরকারি কর্মচারীদের উচিত এটা একদম 100% প্রত্যাখ্যান করা। তাদের উচিত নিরপেক্ষভাবে কাজ করা। সাধারণ মানুষ যাদেরকে ভোট দেবে তারা জিতবেন, কারা ভোটে জিতবেন সেটা সরকারি কর্মচারীদের দেখার কথা নয়। স্যার, পূর্বেই এসআইআর প্রকল্প, যে এসআইআর প্রক্রিয়া হয়েছিল এই রাজ্যে, তা অবিলম্বেই সম্পন্ন হয়েছে এবং কাল অন্তিমের দিকেই। পূর্বে তো তিনি বিএলওদের বলেছিলেন যে বেড়ে খেলবেন না, হুমকি, এরকম একটা মিষ্টি সুলভ হুমকি তিনি মঞ্চ থেকে দিয়েছিলেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে সরকারি কর্মচারী, তারাও তো সরকারি কর্মচারী ছিল, তো তাদেরকে কেন এরকম কথাবার্তা তিনি বলেছিলেন? না, আমাদের এখানে আপনারা দেখেছেন যে এক একটা বুথে 100 বা তার বেশি মরা ভোটারের নাম আছে, 50-60 জন কি তারও বেশি অস্তিত্বহীন লোকের নাম আছে, কিছু নাগরিকত্বহীন লোকের নাম আছে, কিছু লোকের নাম একাধিক বার আছে। তো এই নামগুলো বাদ গেলে তার নিজের এবং দলের অন্য নেতাদের ভোটে জেতাটা শক্ত হয়ে যায়। সেই জন্য এই নামগুলো যাতে বাদ না যায় তার জন্য তিনি প্রথম থেকেই একদম আগ বাড়িয়ে বেআইনি কথাবার্তা শুরু করে দিচ্ছেন। যেমন প্রথমে তিনি বললেন যে যখন নির্বাচন ডিক্লেয়ার হবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা, তার আগে নির্বাচনের ক্ষমতা কোথায়? তিনি বলেন যে LLB পাস, কিন্তু নির্বাচন কমিশনকে ক্ষমতা তো সংবিধানে দিয়ে আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা দিয়ে আছে যে তালিকা সংশোধনের যারা কাজ করবেন তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন এবং তাদের সুপারিনটেন্ডেন্টস, ডিসিপ্লিন, এগুলো নির্বাচন কমিশনের হাতে থাকবে। এটা বলা আছে, এটা ওনার অজানা থাকার কথা নয়। কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যে তিনি এরকম কথা বলছেন এবং তার দেখা দেখি তার দলের ছোট বড় সব নেতারা কেউ জবাই করার বিধান দিচ্ছেন, কেউ গাছে বাঁধার বিধান দিচ্ছেন, কেউ পুড়িয়ে দেওয়ার বিধান দিচ্ছেন। তার মানে নির্বাচন কমিশন যাতে ভয় পেয়ে যারা অবৈধ ভোটারের নাম আছে সেগুলোকে বাদ না দিতে পারে, প্রতিটা পদক্ষেপে দেখুন তারা সেটা করে গেছেন। সেটা নির্বাচন কমিশনের যে সিইও আছেন তার দপ্তরে হাঙ্গামা করা হোক, বা বিএলওরা যেখানে কাজ করছে তাদেরকে ভয় দেখানো হোক, মানে করে যাচ্ছেন। যতটা ভালোভাবে সংশোধন হওয়া দরকার ছিল হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু তাতেও যা হয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়ছেন, ভাবছেন যে তারা হয়তো আর ক্ষমতায় থাকবেন না। ফলে এমনভাবে কথা বলছেন দেখলে মনে হয় যে মাথায় কিছু গণ্ডগোল হয়ে গেছে। স্যার, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। স্যার, প্রশ্ন হচ্ছে, একাধিক রাজনৈতিক মহল থেকে তো প্রশ্ন উঠছে যে এটা শুধুমাত্র ওই হিমশৈলার চূড়া মাত্র। আপনার কি তাই মনে হয়? এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। এবং এক মন্ত্রী যখন 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তিনি তো একাই টাকা নিয়েছেন, উপরের দিকে পাঠাননি, অন্যদেরকে দেননি, এরকম তো নয়।
আপনারা তো দোলা সেনের কথা শুনেছেন 75-25, কুন্তল ঘোষের কথা শুনেছেন 10-90। তো তার কাছে যদি 4 কোটি থাকে তাহলে উপর দিকে তো আরও অনেক কোটি টাকা এসেছে। তো সেগুলোও তো এখনো বের হয়নি, কিন্তু যেটুকু হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে আমাদের এখানে মমতা ব্যানার্জির অধীনে সে রিক্রুটমেন্ট, সে পৌরসভায় হোক, স্কুলে হোক বা পাবলিক সার্ভিস কমিশনে হোক, সব জায়গাতে দুর্নীতি হয়েছে। সব জায়গাতে শাসক দলের নেতারা টাকা তুলে যোগ্য লোকদেরকে বাদ দিয়ে অযোগ্য লোকদের কাছে চাকরি বিক্রি করেছেন। এদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। রাজ্যের ভোটারদের উচিত এদেরকে খুব তাড়াতাড়ি বিদায় করা। স্যার, পূর্বে তো স্যার বিজেপি সাংসদ আমাদের অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন যে ইডি সিবিআই অর্থাৎ মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেগুলো, তাদের রাজ্য সরকারকে তারা চায় না বা সঠিক ভাবে তারা খুঁজতে চায় না। আপনি বলছেন যদি হিমশৈল চূড়ামাত্র হয় এই 4 কোটি টাকা, তাহলে তারা কি এক্ষেত্রেও কি সেই সফল হতে পারবে, কি মনে হয়? দেখুন, অনেকগুলো কারণে তদন্ত সঠিকভাবে হয় না। তাদের একটা কারণ যে সব যারা তদন্তকারী অফিসার আছেন তারা সকলে সৎ, এটা ভাবার কোনো কারণ নেই। এবং যে সিবিআই তদন্ত করছেন, আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা, সিবিআই যাদের ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে তো সিবিআই মামলা শুরু করেছে। পরে আপনারা দেখেছেন যে রঞ্জিত সিনহা ছিলেন, তার বিরুদ্ধে মামলা চলছিল, তার সাথে চার্জশিটও হয়েছিল, বিচারও চলছিল। মারা গেলেন ও তো বেঁচে গেলেন, তো না হলে হয়তো তার সাজাই হয়ে যেত। সিবিআই ডাইরেক্টর ছিলেন, সিবিআই তার বিরুদ্ধে আবার তদন্ত শুরু করছিল। তো ওখানে যারা কাজ করেন তারা সকলে তো সৎ না। আর আপনি যারা এই অপরাধ করেছেন তাদের কাছে দেখছেন কোটি কোটি টাকা আছে, তো সেই 2-1 কোটি যদি তাদেরকে দিয়ে দেয় তাহলে তদন্ত করবে, আপনারা চিন্তা করতে পারেন। এটা একটা হতে পারে। আবার যদি রাজনৈতিক প্রভাব কোনো জায়গায় খাটে তাহলেও তদন্ত ঠিকমতো না হতে পারে। তবে একটা কারণের জন্য তদন্ত ঠিকমতো হচ্ছে না তা নয়, বিভিন্ন কারণে এটা হতে পারে। স্যার, একদম আমার শেষ প্রশ্ন। পূর্বে একটি বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি রাজ্যের 40% বেকারত্বের হার কমিয়েছেন এবং 2 কোটির বেশি কর্মসংস্থান তিনি করেছেন। বাস্তব চিত্র কি আপনি তাই দেখতে পান পশ্চিমবঙ্গে? দেখুন, মুখ্যমন্ত্রী যে বলে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তো মুখ্যমন্ত্রী আমাদের কিনা বলে, উনি তো বলেন যে আমরা 52 কুইন্টাল চাল সংগ্রহ করি। একটা রাজ্য সরকার 52 কুইন্টাল চাল সংগ্রহ করে, তো উনার কথায় গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। উনি তো ইস্ট জর্জ ইউনিভার্সিটির ডক্টরেট না করে, থিসিস না করে, ইন্টারভিউ না দিয়ে ডক্টরেট লিখতে শুরু করেছিলেন। তো উনি তো জানেন যে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন কবে, তার 6-7 বছর পরে উনি রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস খাওয়াতে পারেন। এসপ্ল্যানেডে মিটিং করতে গিয়ে উনি ডহরবাবুর বংশধরদের দেখা করতে বলেন। ডহর যে কোনো ব্যক্তির নাম নয়, ডহর যে একটা রাস্তার নাম, সেটা ওনার জানা নাই, তার জন্য ওনার কোনো অনুতাপও নাই। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইরকম মহিলা, যা খুশি বলে দিতে পারেন যখন যা খুশি। অতএব তার কথা গুরুত্ব দিয়ে বিচার আমার মনে হয় কেউ করে না, তার দলের লোকেরাও করে না।